হুগলির কামারপুকুরের সেই বিখ্যাত সাদা বোঁদে, যেটা আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের আর মা শারদার প্রিয় খাবার। সেই সাদা বোঁদেটা বিশ্ববিখ্যাত। আর এই বোঁদেটা কিভাবে বাড়িতে তৈরি করলে একদম কামারপুকুরের মতো হয়, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। আর এই কামারপুকুরের সাদা বোঁদেটা বানানোর জন্য যে মূল উপকরণ, এই কামারপুকুরের যে বেসনটা, এই বেসনটা আপনারা কোথায় পাবেন বা কিভাবে পাবেন, আর এই বেসন ছাড়াও বাড়িতে বেসনটা কিভাবে তৈরি করে এই বোঁদেটা করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সমস্ত কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে বন্ধুরা, সবার প্রথমে এখানে বেসনটাকে আমাদেরকে তৈরি করতে হবে। যেহেতু আমার এখানে কেনা বেসন নেই, আমি এখানে তৈরি করব, সেজন্য দেখুন এখানে রম্বা কলাই বা রমা কলাই বলা হয়। এটা সাধারণত মুদিখানা দোকানে পেয়ে যাবেন। 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম আমি এই কলাইটা নিয়েছি। এবার এই ভিজানো কলাইটা থেকে এর যে খোলাটা, এটাকে ছাড়িয়ে নিতে হবে। কারণ এর যে একটা কালো অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বাদ দিতে হবে, না হলে কিন্তু এই বোঁদেটা কালো কালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে বেসনটা হয় কামারপুকুরের বেসনটা, এটা সাধারণত কামারপুকুর ছাড়া বেশিরভাগ সময় কোথাও পাবেন না। এই এলাকার মধ্যে পাবেন, আরামবাগ কামারপুকুরের মধ্যে। তো এই যে কামারপুকুরের বোঁদের বেসনটা, এটা সাধারণত কিভাবে তৈরি করে জানেন তো? এইভাবে শুকনো করে এটাকে ওপর থেকে খোলাটাকে বাদ দিয়ে তারপরে এটাকে ভানানো হয়। ভানিয়ে এটাকে গুঁড়ো করে বেসন তৈরি করা হয়। আর যে চালের গুঁড়িটা লাগে সেটা হচ্ছে ঢেঁকিতে ভানানো হয়, কলেতে কিন্তু নয়। এই রকমভাবে কিন্তু বেসনটা বানানো হয়। তো এখানে আমাদের যেহেতু বেসন নেই, সেজন্য আমাকে বাড়িতে এইভাবেই তৈরি করতে হবে। যেহেতু আপনারা বাড়িতে তৈরি করবেন, সেজন্য আপনাদের কাছে তো বেসন থাকবে না, তাহলে এইভাবে করবেন। আমি যে রকমভাবে দেখাচ্ছি, এই স্টেপগুলো কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফলো করতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা আপনাদের একদম পারফেক্ট হবে, আমি কথা দিচ্ছি। এবারে দেখুন, এই যে কলাইগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন সম্পূর্ণ আমার মেয়ে, আমার স্ত্রী সবাই মিলে ছাড়িয়েছি, কারণ এটা সম্পূর্ণভাবে একা ছাড়ানো সম্ভব নয়। এই যে খোলাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি ধুয়ে নিয়েছি কলাইগুলোকে ধুয়ে নিয়ে এগুলোকে সাধারণত আমাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। কারণ এই বেসনটা যেহেতু শুকনো নেই আমার কাছে, সেজন্য মিক্সিতে এটাকে বেটে নিতে হবে। তো বন্ধুরা, এটাকে যখন আপনারা মিক্সিতে ভালো করে পেস্ট করবেন, তখন কিন্তু এতে জল দেবেন না। এটা সাধারণত এমনি নর্মালভাবেই এটাকে মিক্সড করে নেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আমি এখানে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে বেসনটা আমার তৈরি হচ্ছে, তার ফাঁকে কিন্তু আমি রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দেখুন, আমি এখানে 750 গ্রামের মতো চিনি দিয়েছি 3 বাটি, আর এখানে জল দেব 500 ml মতো, মানে 2 বাটির মতো। এবারে জলটা দিয়ে আমি ভালো করে গলিয়ে নিচ্ছি চিনিটাকে। এবারে দেখুন, এই সাদা বোঁদেটা তৈরি করার জন্য রসটাকে কিন্তু খুব ভালো করে ফিল্টার করতে হবে। সেজন্য আমি এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ এই জলের মধ্যে দিয়েছি, কুসুম কুসুম গরম জলে দিয়ে গুলে নিয়েছি। আর এখানে আমি দেখছি যে আমার আরও 250 গ্রাম চিনি এখানে দিতে হবে। সেজন্য আমি এখানে 1 কেজি চিনি ব্যবহার করলাম। আর তার জন্য আমি জলটা নিলাম, দেখলেন যে এখানে 3 বাটি, মানে 750 ml মতো। এবারে যখন রসটা ফুটে যাবে, তখন এই রকম একটা ওপর থেকে ফেনা হবে। এই ফেনাটা চিনির মধ্যে মিশে থাকা যে সমস্ত নোংরা বা ময়লা পদার্থ, সেগুলো কিন্তু এই ফেনার মধ্যে, এই দুধের মধ্যে দিয়ে এটা উঠে যাচ্ছে। আর এটাকে ফিল্টার করে নিতে গেলে আপনাদেরকে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে অল্প অল্প করে জল দিয়ে, আর একটা এরকম ছোট্ট ছান্তায় করে এর ওপরের যে ফেনাটা, এটাকে 2 থেকে 3 বার আপনাদেরকে ফিল্টার করে নিতে হবে। তাহলেই দেখতে পাবেন যে রসটা একদম পারফেক্টভাবে সাদা হয়ে গেছে। কারণ এই রসটা যত ভালো করে করবেন, বোঁদেগুলোর গ্লেজটাও ভালো হবে, আর বোঁদের যে সাদা ভাবটা, সেটাও কিন্তু পারফেক্টভাবে আপনারা পাবেন। এবারে দেখুন, আমি যে বেসনটা তৈরি করেছি, কলাইগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই কলাইগুলোকে আপনারা একদম খুব মোলায়েম করে করবেন। যত মোলায়েম করে করতে পারবেন, ততই কিন্তু বোঁদের কোয়ালিটিটা ভালো হবে। দেখুন, 1 থেকে 2 বার আমি কিন্তু ভালো করে মেশিনটাকে চালিয়ে 2 থেকে 3 বার ধরে আমি এটা তৈরি করে নিয়েছি। এবারে যে এখানে বেসনটা আমাদের তৈরি হয়ে গেল, এটা সাধারণত কামারপুকুর এলাকার বেসনটা, এটা শুকনো বেসন পাওয়া যায় গুঁড়ো করা। তো আমি এখানে ভিজে করে নিলাম এইভাবে। তো এইভাবে করে নেওয়ার পর এটাকে আপনাদেরকে 5 থেকে 10 মিনিট এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে, এইভাবে করতে পারেন বা হাতে করেও করতে পারেন, ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সম্পূর্ণভাবে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো যে হয়ে গেছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা পাত্রে জল নিয়ে এই ফেটানো বেসনটাকে, কলাইয়ের বেসনটাকে এইরকম চামচে করে অল্প করে নিয়ে এই জলের মধ্যে
1 ফোঁটা কি 2 ফোঁটা এভাবে ফেলতে হবে। ফেলার পর যদি দেখেন যে বেসনটা উপরের দিকে সম্পূর্ণ ভেসে যাচ্ছে, তখনই বুঝবেন যে বেসনটা এখানে সম্পূর্ণ ফাটানো হয়ে গেছে। তখনই কিন্তু এটাকে আর ফাটাতে হবে না। এরপরে এখানে আমি চালের আটা দিচ্ছি। আমি সাধারণত দোকানে যে প্যাকেট করা চালের আটা পাওয়া যায়, আলো চালের আটা, সেটা আমি নিয়েছি। 250 গ্রাম কলাইয়ের জন্য আমি এখানে 250 গ্রামই কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করব। এই কলাইয়ের বেসনটাতে যদি আপনারা একটু বেশি পরিমাণও চালের গুঁড়ি দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে কম দিলে হবে না। 250 গ্রাম কলাইয়ের জন্য 250 গ্রাম আমি এখানে দিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়িটিকে ভালো করে বেসনের সাথে আমি মাখিয়ে নেব। মাখিয়ে সম্পূর্ণ একটা গোলনা তৈরি করে নেব। আর এর ঘনত্বটা কতটা রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি একটা কথা বলি, যদি আপনারা এই বেসনটা আর এই চালের গুঁড়িটা কিনে বাড়িতে তৈরি করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে এটা সাপ্লাই দিতে পারবো। এবারে দেখুন এই যে ঘনত্বটা, এটাকে বোঝার জন্য আপনাদেরকে যে ছান্তাটায় করে বোঁদে ভাজবেন ওই ছান্তাটার ওপরে দিয়ে যদি দেখেন যে বোঁদের যে ফোঁটাগুলো একদম সম্পূর্ণভাবে পারফেক্টভাবে পড়ছে, তখন কিন্তু বুঝবেন যে এর গোলনাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর যদি দেখেন যে এর গোলনাটা একটু শক্ত মনে হচ্ছে তাহলে একটু অল্প পরিমাণে জল দেবেন। জল দেওয়ার পর এটাকে গুলিয়ে নেবেন। গুলিয়ে এইরকম বোঁদের ছান্তার ওপরে দিয়ে দেখবেন, যদি দেখেন যে ফোঁটাটা খুব সুন্দরভাবে ইজিলি পড়ছে, তখনই বুঝবেন যে এই বেসনের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি পাতলা করে দিলে হবে না, প্রথমে একটু মোটা করেই করবেন। লাগলে আপনারা জল দিতে পারেন, কারণ প্রথমে পাতলা করে ফেললে আপনাদের অসুবিধা হয়ে যাবে। এবারে দেখুন এই ঘনত্বটা রাখার পর এবারে আমি এগুলোকে ভাজবো। তার জন্য দেখুন আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের টেম্পারেচারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এইভাবে রাখতে হবে। আর এই যে বাড়িতে সবারই এরকম একটা ছান্তা অ্যাভেলেবেল থাকে, এই ছান্তাটিকে এইভাবে তেলের ওপরে ধরবেন। আর তেলের ওপরে বলতে খুব উঁচু করবেন না বা খুব নিচু করবেন না, কড়া থেকে 2 থেকে 3 আঙুল এইভাবে ছান্তাটাকে ধরে থাকবেন। ধরে থেকে চাটুয়ে করে নিয়ে এইভাবে আপনারা বোঁদেটা ছান্তার ওপর দেবেন, গোলনাটা দিয়ে আস্তে আস্তে বোঁদেগুলো তলায় পড়বে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে একটু লো টু মিডিয়ামভাবে রাখবেন, কারণ খুব বেশি হাই হিট করে ফেললে এগুলো লাল হয়ে যেতে পারে। আর কামার পুকুরের মধ্যে সাধারণত একটু সাদা কালারের হয়, এজন্য এটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। যদি আপনারা লাল করেন তাতেও খেতে খারাপ হবে না, তো সাদা সাদা করে ভাজার চেষ্টাটা করবেন। আর এইভাবে যে গরম রসটা আমি করে রেখেছি ওই রসটা কিন্তু গরম থাকতে হবে, আর ওই গরম রসের মধ্যেই এগুলোকে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। হাতে করে নিয়ে টিপে দেখবেন, যদি দেখেন ভেঙে যাচ্ছে তখন এটা হয়ে গেছে। এবারে দেখুন আমরা দোকানেতে কামার পুকুরে বোঁদেটা কীভাবে ভাজি, এই রকম ছান্তায় করে। এই ছান্তাটা আপনারা একটা বাড়িতে কিনে রাখতে পারেন, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা বোঁদে ভাজার জন্য এরকম একটা কিনে রাখবেন, মেলা বা দোকান থেকে, যে কোনো জায়গা থেকে। এতে করেও কিন্তু বোঁদেটা দেখুন কত সুন্দর হচ্ছে। আমি দুভাবেই দেখালাম আপনাদেরকে। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজে নিয়ে যথারীতি আমি রসে দিয়ে দিলাম। আর এগুলোকে কিন্তু ভেজেও আপনারা একটা এয়ারটাইটের মধ্যেও রেখে দিতে পারেন, বা আপনারা যখন চাইবেন অল্প অল্প করে রস দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা আমি এখানে বলি, যদি আপনারা এই বেসনটা কিনতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমি কিনিয়ে দেবার বা আপনাদেরকে দিয়ে দেবার, আপনাদের ঠিকানায় এগুলো পাঠিয়ে দেবার। তো বন্ধুরা দেখুন এই বেসনটার আমি কত সুন্দরভাবে বোঁদেটা এখানে ভাজা হয়ে গেল। এইভাবে সাদা সাদা করে ভেজে নেওয়া হয়েছে। এবারে ভাজার পর এগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো, সেজন্য আমি এগুলোকে ভেজে কিছুটা অংশ আমি রেখে দিলাম আর কিছুটা আমি রসে ডোবালাম। দেখুন আর কামার পুকুরের মধ্যে সাধারণত আমরা সঙ্গে সঙ্গে রস তৈরি করেই দিয়ে দিই, ভেজে কিন্তু খুব কমই রাখা হয়। খুব অকেশন থাকলে বা চাপ থাকলে তখনই ভেজে রাখা হয়। আর বেশিরভাগ সময় আমরা ভেজে সঙ্গে সঙ্গে রসে ডোবাই, তাতে করে কোয়ালিটিটাও ভালো হয়। এবারে দেখুন আমি হাতে করে নিয়ে দেখলাম যে একটু শক্ত মনে হচ্ছে, সেজন্য আমি একবার গ্যাসেতে এটাকে বসিয়ে দিয়ে একটু হালকা দেখবেন ধারগুলো যখন ফুটে যাবে তখনই কিন্তু এর নামিয়ে দেবেন, খুব বেশি ফোটানো চলবেন না। এইভাবে নিয়ে হাতে নিয়ে যখন দেখবেন যে এটা একদম সফট হয়ে গেছে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে দিতে হবে। আর এখানে বেশিক্ষণ ফোটালে এগুলো গলে যেতে পারে, কারণ এই বেসনের একদম খুবই নরম জাতীয় বোঁদে হয়। আর আপনারা যদি একটু শক্ত বোঁদে মানে একটু চাল বা একটু যদি আপনারা চিনি জড়ানো বোঁদে চান তাহলে আপনারা জলের পরিমাণটা কমিয়ে দেবেন, যে রসটা আমি করেছি জলের পরিমাণটা কমিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে দেখুন এই যে বোঁদেগুলো ভেজে রেখেছি আমি কিছুটা অংশ, এই ভাজা বোঁদেটাকে আমি সংরক্ষণ করছি। দেখুন এইভাবে এয়ারটাইটের মধ্যে আপনারা রেখে দেবেন।
আর যখন এইগুলোকে আপনারা রসে দেবেন তখন কিন্তু এই রসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেম রস আমি যেমনভাবে করেছিলাম এভাবে করবেন। দেখুন আমি এখানে 1.5 বাটির মতো চিনি দিলাম আর এখানে 1 বাটির মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু এলাচ দিয়ে দেবেন। আমি ওখানে এলাচটা দেওয়া হয়নি, আপনারা চাইলে দিতে পারেন। এবারে রসটাকে এইভাবে একটু মোটা করে নেবেন, যদি দানা বোঁদেতে চান এই রসটাকে একটু মোটা করে নেবেন, ঠিক আছে। আমি যে আগে রসে আপনারা এই রসটা তো আপনারা ফেলতে পারেন বা এই রস করেও আপনারা বোঁদেগুলো ভাজা বোঁদেগুলোকে ডোবাতে পারেন, দুরকমভাবেই করা যাবে। সাধারণত আমরা যে বোঁদে আমরা নর্মাল বোঁদে আমরা ভাজি দোকানে সেই রকম বোঁদেই কিন্তু আমি করলাম। আমার চ্যানেলে কিন্তু অলরেডি যে দোকানের বোঁদে পাওয়া যায় সেই বোঁদের রেসিপি আমি কিন্তু দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। আর এইভাবে ফুটিয়ে নিয়ে এটাকে একটু যখন দেখবেন হাতে করে নিয়ে নরম হয়ে গেছে তখনই কিন্তু এটাকে অফ করে দিয়ে রেখে দেবেন, তাহলে এই বোঁদেটাও কিন্তু সেমভাবে তৈরি হয়ে গেল। আর আপনারা যদি একটু দানা দানা টাইপের বোঁদে চান তাহলে আমি যে রসটা করেছি 1 কেজি চিনিতে 500 গ্রাম জল দেবেন, ঠিক আছে। 500 থেকে 600 ml জল দিয়ে ভালো করে ফুটিয়ে এই রসের মধ্যে আপনারা বোঁদেগুলো ভেজে ফেলে দিলে একটু দানা দানা হয়ে যাবে। আমি এখানে ঝরঝরে বোঁদেটাই করেছি, খুব বেশি চিনি জড়ানো করিনি, খুব মিডিয়ামভাবে আমি এটা করেছি, কারণ এই বোঁদেটা খেতেই আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি এটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন বোঁদেটা রেডি হয়ে যাওয়ার পর পরের দিন আমি 4 থেকে 5 ঘন্টা পর আমি বোঁদেটাকে আমি দেখলাম ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য ওই বোঁদেগুলোকে একটা জায়গায় ছেঁকে নিতে হবে, কারণ এর যে এক্সেস রসটা থাকে ওই রসটাকে ছেঁকে এর ভেতর থেকে বার করে নিতে হবে, তাহলে দেখবেন বোঁদেগুলো কতটা সুন্দরভাবে একদম ঝরঝরে হয়ে যাবে। এই বোঁদেটা যদি আপনারা আরও 2-3 ঘন্টা রেখে দেন এইভাবে দেখবেন এটা পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে, মানে যদি আপনারা ছড়িয়েও দেন দেখবেন একটা একটা করে আপনারা বোঁদেগুলো কুড়োতে পারছেন সেই রকমভাবে একদম খুব সুন্দরভাবে এবং ঝরঝরে ভেতরে রসে ভর্তি। আর এই বোঁদেটা কামারপুকুরের সবথেকে বিখ্যাত বোঁদে, এই বোঁদেটা কিন্তু সকলেই কিন্তু কামারপুকুর এলে এটা কিনে নিয়ে যায়। তো বন্ধুরা এই যে বোঁদেটা আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম, এই বোঁদের রেসিপিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুব একটা শক্ত মনে হয়নি, কারণ এই রেসিপিটাকে আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।